আসসালামু আলাইকুম। এস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব এইচএসসির কেমিস্ট্রি বইয়ের সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। আজকে আমাদের পরিবেশ রসায়নের 4 নম্বর ক্লাস। যারা আমার আগের ক্লাসগুলো দেখো না তারা অবশ্যই কি আগের 3টে ক্লাস দেখে এই ক্লাসটা দেখে শুরু করবে, তাহলে বুঝতে কোনো সমস্যা হবে না। আজকে আমরা 4র্থ ক্লাসে শিখব আদর্শ গ্যাসের সূত্র এবং আদর্শ গ্যাসের সূত্রের সমীকরণ এবং আদর্শ গ্যাসের সূত্র নিয়ে কয়েকটা গাণিতিক সমস্যা। তারপর আমরা শিখব গ্যালিসেকের সূত্র। তারপর আমরা শিখব এসটিপি বা এসএটিপি বা এনটিপিতে তাপমাত্রার মান, আয়তনের মান এবং মোলার গ্যাস দ্রব্যের মান শিখব। তারপর আমরা কয়েকটা গাণিতিক সমস্যা শিখব। এখন আমরা ক্লাসটা শুরু করতেছি। প্রথম আমরা ক্লাসটা শুরু করব আদর্শ গ্যাসের সূত্র দিয়ে। আদর্শ গ্যাসের সূত্র কি? পিভি ইকুয়াল এনআরটি। এই যে পিভি এনআরটি এগুলো কি আমরা এই যে দেখি পরিচয় এই জায়গায় দেওয়া আছে। এখানে পি ইকুয়াল গ্যাসের চাপ, আর ভি ইকুয়াল কি আয়তন, এন ইকুয়াল হচ্ছে মোলার সংখ্যা, আর টি ইকুয়াল হচ্ছে কি তাপমাত্রা, আর এই জায়গায় আর ইকুয়াল কি হচ্ছে মোলার গ্যাস দ্রবক। আর আমরা কয়েকটা এখন মান দেখবো। আর ইকুয়াল আমরা বলতে পারি 0.082 atmosphere per mole per Kelvin ইকুয়াল আর একটা মান আছে 8.314 জুল পার মোল পার কেলভিন। দেখো এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে কি আমরা কখন কোন এককটা ব্যবহার করব। প্রশ্ন অনুসারে আমাদের একক ব্যবহার করতে হবে। যখন আমরা মোলার গ্যাস দ্রব্যের এই মানটা ব্যবহার করব তখন আমাদের আয়তনের মান, আয়তন এবং চাপ, আয়তনের মানটা আমাদের কি করতে হবে অবশ্যই আমাদের লিটার এককে কনভার্ট করতে হবে। আর আমাদের চাপের মানটা কি করতে হবে অবশ্যই অ্যাটমসফিয়ার এককে কনভার্ট করতে হবে। যদি আমাদের আয়তনের মানটা কি লিটারে না থাকে তাহলে অবশ্যই কি আমাদের সেই মানটাকে লিটারে কনভার্ট করতে হবে। আর চাপের মানটা যদি আমাদের অ্যাটমসফিয়ার এককে প্রশ্ন না থাকে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে অ্যাটমসফিয়ার এককে কনভার্ট করতে হবে। যখন আমরা 8.314 জুল পার মোল পার কেলভিন এই এককটা ব্যবহার করব তখন আমাদের আয়তনের মান, আয়তন এবং চাপ, আয়তন এবং চাপ দুটো মান কিসে কনভার্ট করতে হবে আমাদের অবশ্যই কি করতে হবে আয়তনের মান মিটার কিউবে থাকতে হবে। আর আমাদের চাপের মানটা কি থাকতে হবে প্যাসকেলে। যখন আমরা এই মানটা বসাবো তখন অবশ্যই আমাদের কি আয়তনের মানটা মিটার এককে থাকতে হবে আর চাপের মানটা কি প্যাসকেলে থাকতে হবে। যদি আমাদের আয়তনের মানটা অন্য কোনো এককে থাকে তাহলে অবশ্যই কি আমাদের মিটার কিউব এককে কনভার্ট করতে হবে। চাপের মানটা কি অন্য এককে থাকে আমাদের কি প্যাসকেল এককে কনভার্ট করতে হবে। আসলে এটা কি বুঝতে পারছো? এটা কি এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এমসিকিউ তোমাদের এমসিকিউ আসতে পারে কি বলতে পারে নিচের কোনটি আদর্শ গ্যাসের সমীকরণ, তাহলে আমাদের অ্যানসার কি পিভি ইকুয়াল এনআরটি। আর তোমাদের প্রশ্ন করতে পারে কি এমসিকিউ আসতে পারে নিচের কোনটি মোলার গ্যাস দ্রবকের মান, যেকোনো একটা মান দেওয়া থাকতে পারে। আবার কি পরীক্ষায় কিন্তু এমসিকিউ গুলো কি এককগুলো ভুল দেওয়া থাকে, অবশ্যই তোমার কি এককগুলো মনে রাখবা, কারণ এককগুলো একটু মনে রাখা টাফ আছে। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন আমরা দেখবো গ্যালিসেকের সূত্র। গ্যালিসেকের সূত্র আমরা কি জানি টি প্রপোর্শনাল পি। টি প্রপোর্শনাল পি এটা কখন হয় যখন আয়তন স্থির থাকে। মনে রাখবে যখন আয়তন স্থির থাকে তখন গ্যালিসেকের সূত্র কি টি প্রপোর্শনাল পি। গ্যালিসেকের সূত্র কি স্থির থাকে আয়তন স্থির থাকে, এটা মনে রাখবে। তাহলে আমরা টি প্রপোর্শনাল পি এখন সমান লিখতে পারি বা টি ইকুয়াল কে ইনটু পি। যখন প্রপোর্শনাল চিহ্নটা বাদ দেবো তখন কি সমান চিহ্ন দিয়ে আমাদের যে একটা কে বসে দেবো, কেটা কি এদিকে একটা ধ্রুবক সংখ্যা। বা এই যে দেখো পিটা কে সাথে কি আছে কি আকারে আছে গুণ আকারে আছে। যদি ডান পাশে গুণ আকার থাকে যদি বাম পাশে আসে তাহলে কি অবশ্যই গুণ থেকে কি হয়ে যায় ভাগ হয়ে যায়। তাহলে কি বোঝা যায় টি ডিভাইডেড পি ইকুয়াল কে, বা টি ডিভাইডেড পি আমরা টি ওয়ান বলতে পারি পি ওয়ান বলতে পারি ইকুয়াল টি2 ডিভাইডেড পি2। আমরা এই সূত্র দিয়ে কি করব সিকিউ
নির্ণয় করব। এখন আমরা গ্রাফ দেখব। আমরা P ভার্সেস এখন আমরা T ভার্সেস P এর গ্রাফ দেখব। তাহলে প্রথমে কি আছে? T আছে, তাই T হবে কি y অক্ষ বরাবর, আর ভার্সেস কি আছে? P হবে কি x অক্ষ বরাবর। আমরা এই সূত্র কি জানি? T প্রপোর্শনাল P, বা আমরা লিখতে পারি T ইকুয়াল K ইনটু P, বা আমরা T টাকে সমান কি লিখতে পারি? Y ইকুয়াল K সমান লিখতে পারি আমরা M, আর P সমান লিখতে পারি আমরা X। দেখো এই সমীকরণ কি দাঁড়ালো? Y ইকুয়াল mx। এটা কি গ্রাফ? এটা গ্রাফটা হচ্ছে মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী ডট ডট। তাহলে আমরা আরেকটা অ্যাড করি। যদি আমরা 3 ডট করছি, তাহলে এটা আমাদের কি V1, এটা আমাদের V2, এটা দিচ্ছে V3। যদি আমরা একটা অ্যাড করি, 3টে বিন্দু ছেদ করছে। দেখো এবার T আর V সম্ভবই, T আর V হচ্ছে সমানুপাতিক। যদি V এর মান কি মানে আয়তন বেশি হয়, তাহলে অবশ্যই T এর মান বেশি হয়, তাপমাত্রা বেশি হয়। আবার কি তাপমাত্রা বেশি হলে আয়তন বেশি হয়। এর সবচেয়ে আয়তন বেশি কার? V1 এর আয়তন সবচেয়ে বেশি। তারপর এর থেকে কম এই যে V2 এর আয়তন কম, তাই V2 আয়তন থেকে আবার কি V3 এর আয়তন কম। তাহলে আমরা যে বলতে পারি কি, যেহেতু আমাদের কি T প্রপোর্শনাল V হয়, তাহলে আমরা বলতে পারি V1 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V3। তাহলে এটা কি এমসিকিউ তে আসতে পারে কিভাবে? দেখো বিশেষ করে অ্যাডমিশন এক্সামের জন্য গ্রাফ অনেক গুরুত্বপূর্ণ। এমসিকিউ আসতে পারে, বলতে পারে নিচের কোনটি T ভার্সেস P এর গ্রাফ। তাহলে আমরা কি এই গ্রাফটা দেখলে প্রশ্নে কি এই গ্রাফটা দাগাবো। আর দেখো তোমরা বলতে পারে যে কেন আমরা ডট ডট দিলাম, কারণ যে বলছি মূল বিন্দুগামী, বলছি মূল বিন্দু দিয়ে যায়, এই কথাটা বললে কিন্তু মূল বিন্দুগামী দিয়ে দিলাম না কি জন্য? কারণ যে কি গ্যাসের আয়তন কখনো শূন্য হয় না। যখন প্রশ্নে কি STP বলবে, তখন তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ কত? 1 অ্যাটমসফিয়ার, আর আয়তন হচ্ছে 22.4 লিটার। তারপর SATP তে তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল, আর আয়তনের মানটা হচ্ছে 24.78 লিটার। NTP তে হচ্ছে তাপমাত্রা কত? 20 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে P এর মান কত? আছে 1 অ্যাটমসফিয়ার। তারপর হচ্ছে V মানে আয়তনের মান হচ্ছে 22, আয়তনের মান হচ্ছে 24.04 লিটার। দেখো যখন প্রশ্ন তোমার কি T স্থির থাকলে, প্রশ্ন যখন T স্থির থাকবে, তখন কি হয়? বয়লের সূত্র কোনটা ইউজ করব? P1 V1 ইকুয়াল P2 V2। যখন প্রশ্নে T স্থির থাকবে, তখন আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্ক করব। যখন প্রশ্নে P স্থির থাকবে, তখন আমরা কি করব? চার্লসের সূত্র ব্যবহার করব। চার্লসের সূত্র কোনটা দেখি আমরা? V1 ডিভাইডেড T1 ইকুয়াল V2 ডিভাইডেড T2, আমরা এই সূত্র ইউজ করব। আর যখন কি P এবং T স্থির না থাকলে, প্রশ্ন যদি P এবং T মান দেওয়া থাকে, যদি স্থির না বলে, তাহলে আমরা কোন সূত্র ইউজ করব? P1 V1 ডিভাইডেড T1 ইকুয়াল P2 V2 ডিভাইডেড T2। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কখন আমরা কোন সূত্র ইউজ করব। যখন T স্থির থাকবে, তখন আমরা P1 V1 ইকুয়াল P2 V2 ব্যবহার করব, মানে বয়লের সূত্র। আর যখন P স্থির থাকবে, তখন চার্লসের সূত্র ব্যবহার করব, V1 ডিভাইডেড T1 ইকুয়াল V2 ডিভাইডেড T2। আর যখন প্রশ্নে P এবং T দুটাই থাকবে, মানে স্থির থাকবে না, তখন কি P1 V1 ডিভাইডেড T1 ইকুয়াল P2 ইনটু V2 ডিভাইডেড T2, এই সূত্রগুলো আমরা ইউজ করব। আর এই মানগুলো কি অ্যাডমিশন এক্সাম, বিশেষ করে কি অ্যাডমিশন এক্সামের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এমসিকিউ, বিশেষ করে এই মানগুলো এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের বোর্ড পরীক্ষায় এই জায়গা থেকে এমসিকিউ আসতে পারে, কিন্তু বিশেষ করে কি অ্যাডমিশন এক্সামের জন্য এই মানগুলো অনেক গুরুত্বপূর্ণ। আশা করি সবাই এগুলো মনে রাখবে। মানগুলো দিয়ে আমাদের অনেক সময় কি ম্যাথ করতে হবে। দেখো এমসিকিউ কিভাবে আসতে পারে পরীক্ষায়, বলতে পারে নিচের কোনটি STP তে আয়তনের মান? আয়তনের মান কত? 22.4 লিটার। আর প্রশ্ন বলতে পারে কি নিচের কোনটি SATP তে চাপের মান? চাপের মান কত? 100 কিলো প্যাসকেল। আর বলতে পারে নিচে কোনটি NTP তে তাপমাত্রা? তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে প্রশ্ন কি এমসিকিউ আসতে পারে, সবাই অনেক ভালো করে এগুলো মুখস্থ করবে। দেখো আমরা কি শিখবো? 1 মোল সমান 6.023 × 10⁻23 T।
আর 1 মোল সমান কি আণবিক সংখ্যা। তারপরে এবার আমরা শিখবো মোলের সংখ্যার সূত্র। এবার আমরা শিখবো মোল সংখ্যার সূত্র। মোল সংখ্যা সমান কি হয় উপস্থিত ভর মানে কি W মান ডিভাইডেড কি আণবিক ভর, আণবিক ভর কি দ্বারা প্রকাশ করা হয় n দ্বারা প্রকাশ করা হয়, আর উপস্থিত ভরকে W দ্বারা প্রকাশ করা হয়, একটা সূত্র। তারপর আবার কি আরেকটা আছে কি উপস্থিত আয়তন ডিভাইডেড ওই T এবং P তে 1 মোল গ্যাসের আয়তন। যদি STP হয় তাহলে STP তে কি ওই গ্যাসের আয়তন হবে, SATP তে হলে SATP তে ওই গ্যাসের আয়তন হবে, বা NATP তে হলে NATP তে আয়তন হবে জায়গায়। তারপর হচ্ছে উপস্থিত অণুর সংখ্যা ডিভাইডেড উপস্থিত অণুর সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয় Na দ্বারা প্রকাশ করা হয় ডিভাইডেড 6.023 × 10⁻23। আমরা এখন তোমাদের প্রশ্ন হলো কি আমরা কখন কোনটা সূত্র ব্যবহার করব। তোমাদের দেখতে হবে প্রশ্নে কি রকম মান দেওয়া আছে, প্রশ্নের মান অনুসারে কি তোমাদের তিনটি সূত্রের জন্য একটা ব্যবহার করতে হবে। যদি প্রশ্ন তোমার কি সাপোজ উপস্থিত ভর এবং কি আণবিক ভর দেওয়া থাকে তখন কি আমরা এই সূত্র দিয়ে মোল সংখ্যা বের করব। আর যদি কি উপস্থিত আয়তন দেওয়া থাকে তাহলে ওই STP তে কি আমাদের গ্যাসের আয়তন দিয়ে ভাগ করলে কি মোল সংখ্যা পাবো। আর যদি উপস্থিত অণুর সংখ্যা দেওয়া থাকে তখন আমরা কি এই সূত্র দিয়ে মোল সংখ্যা বের করব। এই তিনটি সূত্র মনে রাখবে, এটাও কি এমসিকিউ জন্য গুরুত্বপূর্ণ। এটা এমসিকিউ জন্য গুরুত্বপূর্ণ। বলতে পারে নিচের কোনটি মোল সংখ্যার সূত্র, যে কোনো একটা দিতে পারে আর বাকিগুলো ভুল থাকতে হবে, তোমাদের সঠিকটা দেখাতে হবে। আবার কি এভাবে প্রশ্ন আসতে পারে অ্যাডমিশন এক্সামে নিচের কোনটি মোল সংখ্যার সূত্র নয়। তখন তিনটা প্রশ্নে তিনটা সূত্র দেওয়া থাকবে কি আর একটা সূত্র ভুল সূত্র দেওয়া থাকবে, তখন কি তোমাদের ভুল সূত্রটা দেখাতে হবে। আশা করি এটুকু বুঝতে পারছো। এবার আমরা ম্যাথ দেখব। প্রথম প্রশ্নটা দেখি। একটা সিলিন্ডার দেওয়া আছে, সিলিন্ডারের ভিতরে কি দেওয়া আছে 27°C তাপমাত্রা দেওয়া আছে, আর 20 অ্যাটমসফিয়ার চাপ দেওয়া আছে, আর দেওয়া আছে কি 50 লিটার এর সিলিন্ডার। কত লিটার সিলিন্ডার 50 লিটারের সিলিন্ডার। প্রশ্ন বলছে কি STP তে নামিয়ে আনলে ওই সিলিন্ডার দ্বারা একটি 2 লিটারের ওই সিলিন্ডার দ্বারা একটি 2 লিটারের কতটি বেলুন ফোলানো যাবে। তাহলে আমাদের বলছে কি STP তে নামিয়ে আনলে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে STP তে আয়তন বের করতে হবে, তারপর আমরা কতটি বেলুন ফোলানো যাবে সেটা বের করব। প্রথমে কি করব STP তে আয়তনের মান বের করব। তাহলে আমরা সাইডে রাফ করে লিখি, আমরা এই যে লিখি এখানে প্রথম আয়তনটা কি দেওয়া আছে তাপ দেওয়া আছে, এখানে T = 27°C। এটাকে আমরা কিসে কনভার্ট করব কেলভিনে, বা 27 + 273 কেলভিন। এটা যোগ করলে হয় কত হয় 7 আর 3 যোগ করলে 0, হাতে 1, 7 আর 2 যোগ করলে 9, আর 1 যোগ করলে 10, 10 এ 0, হাতে 1, 2 আর 1 যোগ করলে 3, 300 কেলভিন। তারপর চাপ দেওয়া আছে কত P = 20 অ্যাটমসফিয়ার। তারপর হচ্ছে কি আয়তন V আছে 50 লিটার। দেখো আমার প্রথম যে অবস্থা ছিল আমরা কি মানগুলো লিখছি, এবার বলছি STP তে, অর্থাৎ আমরা কি লিখতে পারি STP তে তাপমাত্রা কত STP তাপমাত্রা হচ্ছে 0°C, সমান আমরা কি লিখতে পারি 273 কেলভিন। তারপর কি লিখবো আমরা চাপ ইকুয়াল হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। V2 ইকুয়াল সিলিন্ডারকে যখন আমরা STP তে নিব তখন কি আমাদের কি বের করতে হবে আয়তন বের করতে হবে, মানে STP তে এই সিলিন্ডারের আয়তন কত হয়। তাহলে আমরা এখন সূত্রে কি জানি আমরা জানি P1 V1 ডিভাইডেড T1 ইকুয়াল P2 ইনটু V2 ডিভাইডেড T2। বা দেখো এই T2 কার সাথে গুণ হবে P1 আর V1, মানে আর আমরা এই যে কি করব গুণ করব, তাহলে যে কি হয় P1 V1 ইনটু কি T2 হয়, আর যে কি P2 V2 ইনটু কি হয় T1। তাহলে আমরা এটা লিখব P2 V2 T1 ইকুয়াল P1 ইনটু V1 ইনটু T2, বা V2 ইকুয়াল
P1 V1 T2 ডিভাইডেড P2 T1। এর পাশে P2 আর V1 গুণ আকার ছিল, তাহলে ডান পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাই আমরা কি হচ্ছে ভাগ বসেছি। এবার আমরা মানগুলো বসাই। P1 এর মান হচ্ছে কত 20 অ্যাটমসফিয়ার, 20 ইনটু V1 এর মান কত হচ্ছে, V1 মান হচ্ছে 50 ইনটু T2 মান হচ্ছে কত 300। তাই T2 এর মান কত, T2 মান হচ্ছে 273 আর হচ্ছে P2 এর মান হচ্ছে কত 1 ইনটু আর হচ্ছে T1 এর মান কত হচ্ছে 300। তাই ক্যালকুলেটর মানটা করলে কত হয় আমাদের 910 লিটার। আমরা V2 এর মান কত পেলাম 910 লিটার। তাহলে আমরা এই মানটা কিসে পেলাম, এসটিপি তে আমরা গ্যাসের আয়তন পেলাম কত 210 লিটার। এখন আমরা পরে কাজ করি। তাহলে এবার আমরা বলতে পারি গ্যাস বের হয়ে যাবে। অতএব গ্যাস বের হবে। যখন আমরা লিখব কি গ্যাস বের হবে, তখন আমরা এসটিপি তে যে মানটা পাইছি সেই মানটা থেকে কি করব, আমরা এই প্রাথমিক অবস্থায় যে মানটা ছিল সেই মানটা বিয়োগ করব। তাহলে আমরা কত পেলাম এসটিপি তে 910 মাইনাস 50 লিটার ইকুয়াল, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 860 লিটার। আমাদের গ্যাস বের হবে 860 লিটার। তাহলে আমরা ও কি নিয়ম করতে পারি, 2 লিটার দিয়ে বেলুন ফোলানো যাবে। বেলুন ফোলানো যাবে একটি। বলছে কি একটি 2 লিটারের কতটি বেলুন ফোলানো যাবে, তাহলে 2 লিটার দিয়ে কত বেলুন ফোলানো যায়, একটা বেলুন। তাহলে অর্থাৎ কি আমাদের সূত্র আমরা বলতে পারি 1 লিটার দিয়ে বেলুন ফোলানো যাবে 1 ডিভাইডেড 2 T। আমরা মান পেয়েছি কত, অতএব 860 লিটার দিয়ে বেলুন ফোলানো যাবে 1 ইন্টু 860 ডিভাইডেড 2 T, বা 860 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 430T। তাহলে কি 430T, এটা আমাদের কি অঙ্কের অ্যান্সার। তো আমরা শেষে লিখতে পারি কি এসটিপি তে নামিয়ে আনলে ওই সিলিন্ডার দ্বারা একটি 2 লিটারের 430টি বেলুন ফোলানো যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা যদি এটুকু করতে না চাও তাহলে তোমরা কিভাবে করবে দেখো, ডাইরেক্ট বলো কি বেলুন ফোলানো যাবে, বেলুন ফোলানো যাবে, বেলুন ফোলানো যাবে। তখন কি করবে তোমরা, এই যে 860 কি করবা 860 ভাগ 2, তাহলে কত হয় 430T। তোমরা এই যে এটুকু না করে তোমার যদি ডাইরেক্ট এটুকু দাও তাহলে হবে অঙ্কটা। মানে যত বেলুন যত লিটার দেওয়া আছে কি তত লিটার জায়গায় ভাগ করে দিলে কি অ্যান্সার হয়ে যায়, এত টি বেলুন ফোলানো যাবে। এটা কি অ্যান্সার। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করবে। এবার আমরা পরের অঙ্ক দেখব। এখন আমরা এই অঙ্কটা দেখি। একটা পাত্র আছে কি H2O সালফার ডাইঅক্সাইড দেওয়া আছে। তারপর বলছে কি যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং হচ্ছে 2 অ্যাটমসফিয়ার চাপ, যে 2 মিটার কিউব আয়তন। কারণ প্রশ্ন বলছে কি কতটি পরমাণু আছে। তাহলে পরমাণু সমান কি লিখতে পারি, আমরা জানি কি সূত্র কি জানি, আমরা সাইড আগে মানগুলো লিখি। ওদের কি দেওয়া আছে তাপমাত্রা, এখানে এখানে তাপমাত্রা T ইকুয়াল কত আছে 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস বা 27 যোগ 273 কেলভিন ইকুয়াল 300 কেলভিন। তারপর আছে কি তারপর আছে চাপ আছে কি 2 অ্যাটমসফিয়ার, চাপ P ইকুয়াল 2 অ্যাটমসফিয়ার। তারপর আছে কি আয়তন V ইকুয়াল 2 মিটার কিউব।
এখন দেখো আমরা কি করব, আমরা চাপের মানটা কি আছে অ্যাটমসফিয়ার এককে আছে, তাহলে অবশ্যই আমাদের আয়তনের মানটা কি করতে হবে লিটার এককে নিতে হবে। তাহলে আমরা কি করব এবার 2 × 1000 লিটার ইকুয়াল 2000 লিটার। মিটার থেকে আমরা মিটার করতে যখন লিটারে যাই তাহলে আমাদের কি করতে হয় 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে যেমন আমরা কি 1000 দিয়ে গুণ করছি। এখন আমরা সূত্র লিখব, উই নো, আমরা জানি PV ইকুয়াল nRT, বা আমরা বলতে পারি কি PV ইকুয়াল n সমান আমরা কি লিখতে পারি n সমান আমরা বলতে পারি NA ডিভাইডেড 6.023 ইনটু 10⁻23 ইনটু কি আছে RT। এই মানটা কি আমার n এর সূত্রের জায়গায় বসিয়ে দিচ্ছি, কারণ দেখো 6.023 ইনটু 10⁻23 এই মানটা এই যে কি আছে ভাগের, যদি আমরা বাম পাশে নিয়ে আসি কি যায় গুণ হয়ে যায়, তাহলে এই পাশে কি থাকে NART থাকে, তাহলে NART এর প্রথমে আমরা এই পাশে লিখব NART ইকুয়াল PV ইনটু 6.023 ইনটু 10⁻23, বা দেখো RT যে কি আছে গুণাকার আছে, তাহলে ওপাশে গেলে ভাগ হয়ে যায়, তাহলে NA ইকুয়াল PV ইনটু 6.023 ইনটু 10⁻23 ডিভাইডেড RT। এবার আমরা মান বসাবো, বা পির মান কত, পির মান আছে 2 ইনটু ভির মান কত 2000 ইনটু, তাহলে যে মান আছে 6.023 ইনটু 10⁻23, আর এর মান আর কি মোলার দ্রব্যক। দেখো এই যে আর এর মান পির মানটা কি আছে 2 অ্যাটমসফিয়ার আছে আর ভি মানটা আছে কি লিটার আছে, তাহলে আমরা মোলার দ্রব্যক আর ইকুয়াল কি লিখতে পারি 0.0821 অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তাহলে আমরা যে কি বসাবো আর এর মানটা বসাবো 0.0821 ইনটু টির মান কত আছে আমাদের 300। আমরা এই মানটা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে মান কত দাঁড়ায় 9.78 ইনটু 10⁻25 টি অণু। দেখো আমরা কি কার মান বের করলাম n এর মান, n এর মানে কার মান অণুর মান, তাহলে n এর সমান হচ্ছে কত 9.78 ইনটু 10⁻25 টি অণু। আমরা কি বার করছি অণুর সংখ্যা বার করছি, আমাদের প্রশ্ন হচ্ছে পরমাণুর সংখ্যা বের করতে, আমরা অণুর সংখ্যা যদি বের করছি এবার আমরা কি করব পরমাণুর সংখ্যা বের করব। প্রশ্ন বলছে কি আমাদের পরমাণুর সংখ্যা বের করতে, আমরা কি বের করছি অণুর সংখ্যা বের করছি, তাহলে আমাদের কি দেওয়া আছে আমাদের SO2 মানে সালফার ডাইঅক্সাইড, SO2 পুরাটাই কি একটি কি অণু, এটা SO2 এটা পুরো কি বলে একটা অণু বলে। তাই যে কয়টা পরমাণু আছে, তাই এই যে একটা সালফার একটা আছে, অক্সিজেন কয়টা আছে দুইটা, তাহলে অক্সিজেন কয়টা দুইটা, তাহলে দুটো আমরা যোগ করব, কি হবে যোগ করলে কয়টা হয় তিনটা, তাহলে তিনটি কি আছে পরমাণু আছে পরমাণু। তাহলে আমাদের এই কয়টা পরমাণু আছে তিনটে পরমাণু আছে, আমরা এই মানটা কয়টা বার করছি একটা পরমাণুর অণু বার করছি, তাহলে আমাদের এই মানটা কার মান একটা পরমাণু মান। তাহলে এবার আমরা করব তিনটে পরমাণু মান করব, তাহলে এই মানের সাথে আমরা কি করব 3 দিয়ে গুণ করব ইকুয়াল 3 ইনটু 9.78 ইনটু 10⁻25 টি পরমাণু। যখন আমরা 3 গুণ করব তখন কি হয়ে গেল এটা পরমাণু হয়ে গেল। তো এটা আমরা গুণ করলে কত হয় ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে হয় 2.934 ইনটু 10⁻26 টি পরমাণু। এটা কি অঙ্কের আমাদের অ্যান্সার। এই অঙ্কটা আবার আমি রিপিট করতেছি, দেখো
প্রথমে কি সাইডে মানগুলো বসাইছিলাম, তারপর আমরা সূত্র বসাইছি কি পিভি ইকুয়াল এনআর টি, পিভি ইকুয়াল এনআর টি অর্থাৎ পিভি রাখছি আমরা। তাই এন সমান আমরা কি জানি, এন সমান জানি আমরা এন এ ডিভাইডেড 6.023 ইনটু 10⁻23। আমরা এন সমান এই সূত্রটা লিখছি, আর আর টি যেছিল আর টি জায়গায় রাখছি। যো এই আমরা এন সমান এটা কি জন্য লিখলাম, কারণ আমরা বলছি পরমাণুর সংখ্যা বের করতে, তাহলে আমাদের অবশ্যই পরমাণু সংখ্যার আগে কি করতে হয়, অণু সংখ্যা বের করতে, তার জন্য আমরা এই সূত্রটা লিখছি। দেখো তারপর আমরা কিভাবে করলাম, এই মানটা যে কি আছে ভাগ আকার আছে, যে এই মানটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, ভাগ থাকলে বাম পাশে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তার জন্য পিভি ইনটু কি লিখছি 6.023 ইনটু 10⁻23। আর দেখো এন এ আর টি ছিল কি গুণাকার, তাই আমরা এই জায়গায় গুণাকারে লিখছি। তারপর দেখো এন এ যে বসাইছি আর আর টি যে কি আছে গুণাকার আছে, তাহলে ডান পাশে গেলে অবশ্যই কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। কার সাথে ভাগ হয়, এই মানটার সাথে ভাগ হয়ে যায়। এই মানটা উপরে লিখছি আর আর টি যে কি আছে ভাগ হয়ে গেছে। তারপর আমরা মানগুলো বসাই দিছি, ভির মান হচ্ছে, পির মান কত হচ্ছে 4.2 আর ভির মান হচ্ছে 2000, আর এই যে যা মান ছিল তাই বসাইছি। আর এর মান বসাইছি কত 0.0821। এই মানটা কেন বসাইছি, কারণ পির মানটা কি ছিল আমাদের অ্যাটমসফিয়ার ছিল আর ভির মানটা ছিল লিটারে, তার জন্য আমরা এই মানটা বসাইছি। তারপর আমাদের তাপমাত্রা ছিল 300 জায়গায় বসে ক্যালকুলেশন করে আমাদের মান আছে কত 9.78 ইনটু 10⁻25 অণু। তারপর আমরা কি করলাম, আমরা কি বের করছি, একটা অণু বের করছি, একটা পরমাণুর অণু সংখ্যা বের করছি। তাহলে আমাদের পরমাণুর যে কয়টা দেওয়া আছে, আমাদের অণুটা কি দেওয়া আছে SO2 একটা অণু দেওয়া আছে, তাহলে এই অণুটাতে আমাদের কয়টা পরমাণু সংখ্যা আছে আমাদের আগে কি সেটা বের করতে হবে। তাহলে এই যে এস একটা পরমাণু, ও কয়টা পরমাণু, অক্সিজেন দুটো পরমাণু আছে, তাহলে আমরা দুটো বসছি, 1 আর 2 যোগ করে 3টা হয়েছে, তাহলে 3টি পরমাণু। তাহলে আমরা কি করছি, আমরা 3 দিয়ে গুণ করছি, 3 দিয়ে গুণ করার পর আমার কত হলো 2.934 ইনটু 10⁻26টি পরমাণু। তাহলে এই সিলিন্ডারটাতে বা এই পাত্রতে কয়টি পরমাণু আছে, 2.934 ইনটু 10⁻26টি পরমাণু আছে। আশা করি সবাই বুঝতে পারছো, আর কেউ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানে বলছে কি, এখানে সমান টি, পি এবং মোল সংখ্যা আছে। তার প্রশ্ন বলছে কি, কোন পাত্রটির আয়তন বেশি। তারপর আমরা অঙ্কটা করি। প্রথম পাত্রে 1 নং ক্ষেত্রে, 1 নং পাত্রে, 1 নং পাত্রে আমরা কি জানি, সূত্র কি জানি, পিভি ইকুয়াল এন আর টি বা ভি ইকুয়াল এন আর টি ডিভাইডেড পি। 2 নং পাত্রে, 2 নং পাত্রে পিভি ইকুয়াল এন আর টি বা ভি ইকুয়াল এন আর টি ডিভাইডেড পি। এখন দেখো বলছে কি, টি আর পি এবং মোল সংখ্যা সমান, দুটোর মানে কি সমান হয়, তাহলে আর এর মান কি অবশ্যই দুটোরও সমান। তাহলে এটার মান যদি এটার মান কত আসে, সাপোজ এটার মান ধরো মনে করি 20 আসলো, এটার মান কত আসলো 200 লিটার আসলো, মানে কি ধরি কি এটার মান 200 লিটার আসলো, তাহলে এটার মান কত আসবে, অবশ্যই 200 লিটারই আসবে। দুটো মানে কি ধরছি 200 লিটার, মানে এই অঙ্কটা করলে কত হয় 200 লিটার হয়, এই মানটা কত হয় 200 লিটার হয়, তাহলে মান দুটো কি সমান হয়। তাহলে আমরা বলতে পারি কি, পাত্র দুটি আয়তন সমান, অতএব পাত্র দুটির আয়তন কি সমান। আসলে সবাই বুঝতে পারছো পাত্র দুটির আয়তন কিভাবে সমান হলো, কারণ এই জায়গায় এনটিপি আর এই জায়গায় কি এনটিপির মান সমান, তার জন্য যদি আমরা ধরি কি এটা পাত্র, এটা অ্যান্সার আসলে কত 200, তাহলে অবশ্যই এটা অ্যান্সার কত আসবে 200 আসবে, বা এটা অ্যান্সার 20 আসছে, তাহলে এটা অ্যান্সার কত আসবে 20 আসবে, তাহলে কি পাত্র দুটির আয়তন সমান। আসলে সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। যারা আমার ক্লাসটা দেখবে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা বুঝবে না তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।